দেখুন, সিস্টেমের কাজ হচ্ছে চুরি রোখা, কিন্তু সেই সিস্টেমে যদি চুরির অংশীদার হয়ে যায় তাহলে চুরিটাই হয়ে যায় নিয়ম, সেটাই হয়ে দাঁড়ায় সিস্টেম। পালা বদলে কি সেই সিস্টেম বদলায়? আজকে পরপর দুটো ছবি আপনাদের সামনে রাখবো যা জোরালো করবে এই প্রশ্ন, এবং দেখাবো রক্ত পাচার রুখতে এবার কোমর বেঁধে নামলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইবো টুলু মণ্ডল, ইতিমধ্যে যার সম্পত্তির পরিমাণ 200 কোটি ছাড়িয়েছে, ডুপ্লিকেট ডিসিআর কে হাতিয়ার করে রাজস্ব চুরির অভিযোগ সামনে এসেছে। এই ডুপ্লিকেট ডিসিআর এর প্রথম অভিযোগটা এসেছিল 2022 সালে, অর্থাৎ আজ থেকে 4 বছর আগে। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে এই ডুপ্লিকেট বা নকল ডিসিআরকে ব্যবহার করে রাজকোষে ডাকাতির পরিমাণ ক্রমশ বাড়িয়ে গিয়েছেন টুলু মণ্ডল বলে অভিযোগ। কোনো প্রশাসন তার কেশাগ্র স্পর্শ করার সাহস পর্যন্ত দেখাতে পারেনি বলে অভিযোগ সামনে এসেছে। আমি এইখানে আরো বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো, পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, বিস্ময়কর, আজকে শুধু নয় 4 বছর আগে এই নকল ডিসিআর তৈরির অভিযোগ সামনে এসেছিল, তাহলে এইবার প্রশ্ন আসবে, তাহলে গত 4 বছরে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপটা তৎকালীন প্রশাসন নিয়েছিল? দেখো, এই প্রশ্নই সব থেকে বড় হয়ে উঠছে, কারণ আমরা যে বিষয়টা জানতে পারছি এবং যেটা পেয়েছি সে তথ্য, সেটা হচ্ছে এখন হচ্ছে ফেক ডিসিআর এবং সেই ডিসিআর চক্র, এবং সেটা হচ্ছে সরকারি রাজস্ব, সেটা হচ্ছে কোটি কোটি টাকা সেই রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়টা সামনে এসছে। গত রবিবার দিনকে টুলু মণ্ডলের যে পার্কিং লট, সেখান থেকে হচ্ছে ডিসিআর প্রিন্টিংয়ের জন্য যে যন্ত্র মেশিন, সেটা একটা বাজেয়াপ্ত হয়েছে। কিন্তু এটা কি নতুন? একেবারেই নয়। পুলিশের কাছে কি এর আগে কোনো ইনফরমেশন ছিল না? একেবারেই নয়, কারণ দুটো এফআইআর হয়েছিল পুলিশের কাছে, এবং অভিযোগ যারা করেছিলেন তিনি আর কেউ নয়, খোদ সরকারি আধিকারিক দুটি অভিযোগ করেছিলেন। একটা অভিযোগ হচ্ছে রামপুরহাট ব্লক 1-এ, এবং সেখানকার BLLRO অর্থাৎ ব্লক ল্যান্ড রিফর্মস অফিসার, তিনি রামপুরহাট 1-এর তিনি অভিযোগ করেছিলেন। এবং পাশাপাশি দ্বিতীয় অভিযোগটা হয়েছিল, তিনি হচ্ছে মুরারইয়ের BLLRO অর্থাৎ ব্লক ল্যান্ড রিফর্মস অফিসার, তারা অভিযোগটা করেছেন। কবে অভিযোগটা হয়েছিল? যেমনটা দেখতে পাচ্ছ যে 2022 সালে, একেবারে 9/9/2022 সেপ্টেম্বর মাসে, এবং আজ থেকে প্রায় 4 বছর আগে, সেই সময় কিন্তু রামপুরহাট ব্লকের BLLRO তিনি একটা অভিযোগ করেন রামপুরহাট থানায়, এবং সেই অভিযোগে স্পষ্ট করে বলা হয় রামপুরহাট 1-এর যে ডিসিআর গেট, সেখান থেকে 14টা এমন ডিসিআর তারা পেয়েছে, এবং সেইগুলো তারা স্যাম্পেল নেওয়ার পরে তারা পরীক্ষা করে দেখেন যে এই যে 14টা ডিসিআর, সেই ডিসিআর তারা ইস্যুই করেনি তাদের অফিস থেকে, অথচ সেই ডিসিআর কপি সেখানে রয়েছে এবং সেখান থেকে টাকা উঠছে। এবং রামপুরহাট 1-এর এই যে ডিসিআর গেট, সেই ডিসিআর গেটে আমরা গেছিলাম, সেটা কে চালাতো? সেটা হচ্ছে টুলু মণ্ডল চালাতো, তেমনটাই জানা গেছে। এবং ইতিমধ্যেই কিন্তু যে বিষয় বলবো, সেখানে হচ্ছে এফআইআর হয় কার নামে? এফআইআর হয় আননোনের নামে, এবং সেই মামলা বর্তমানে এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। এইটা গেল 2022-এর প্রথম মামলা। 2022-এর আরও একটি যে মামলা, অর্থাৎ 29/8/2022, অর্থাৎ অগাস্ট মাসের মামলা, এবং সেই মামলাতে মুরারইয়ে থানাতে এফআইআর হয়। সেখানেও কিন্তু BLLRO তিনি হচ্ছে অভিযোগ করেন, তিনি রাস্তায় একটা ট্রাক ধরেছিলেন, যে ট্রাক হচ্ছে স্টোন চিপস নিয়ে যাচ্ছিল, এবং সেই ট্রাকের একেবারে ডিসিআর নাম্বার দেওয়া আছে 25553, এবং সেই ডিসিআর বুক নাম্বার তার 25 নম্বর যে পেজ, সেই পেজ থেকে তারা দেখতে পাচ্ছে যে এই যে ডিসিআরটি, সেটাকে সংগ্রহ করে পরীক্ষা করার পর জানতে পারে যে এই ডিসিআর বুকটা হচ্ছে কিন্তু এই ডিসিআর যে রিসিপ্টটা, সেটা হচ্ছে নকল করে করা হয়েছে। এরপরে BLLRO তিনি হচ্ছে মুরারই থানা অভিযোগ করেন, এবং সেই অভিযোগে এফআইআর হয় ট্রাক ড্রাইভার এবং ট্রাকের মালিকের বিরুদ্ধে। কিন্তু তার পরবর্তীকালে কি হলো? তার পরবর্তীকালে দেখা গেল যে ডিসিআর যে জাল করে বানানো হচ্ছে, এটা তো অভিযোগটা নতুন নয়। 2022 সালে খোদ সরকারি আধিকারিকরা অভিযোগ করেছিলেন, এবং তার পরবর্তীকালেও এই ডিসিআরে চক্রে যে নকল করা, এবং তার পরবর্তীকালে হচ্ছে যে কি না, গত রবিবার দিন গোটা বিষয় পরবর্তীকালে হচ্ছে পুলিশ গিয়ে ডিসিআরে যে প্রিন্টিং মেশিন যেটা উদ্ধার করছে, তার মাঝখান থেকে এই প্রিন্টিং মেশিনটা এখান থেকে উদ্ধার করে। আমি এইখানে আমার অতিথির কাছে আসার আগে দর্শকদের দেখাতে চাইবো, যেখানে ঘর ভাড়া নেওয়া হয়েছিল, সেখানকার বাসিন্দা ঠিক কি বলছেন এই গোটা অভিযোগ সম্পর্কে, দেখুন। ভাড়া নিয়েছিল কে? টুলু মণ্ডল। কি বলেছিল? ভাড়া দাও। এই কেন হিসাব আমাকে কিছু বলেনি। এইখানে আমাকে তো প্রথমে বলেছিল ওই আমার গাড়ির কিছু অফিসের লোক থাকবে করে, এমনি বলেছিল। আর তারপরে ওই আপনার ডিসিআর কাটতো আমাকে ভাড়া, ওই 10,000 টাকা দিত মাসে। 3-4 বছর হবে।
কিন্তু সব থেকে বেশি বিস্ময়কর যেটা নিয়ে আমি কৃষ্ণ মিত্রর কাছে আসবো, এই অভিযোগটা কিন্তু কোনো ব্যক্তি করছেন না, একেবারে সরকারি আধিকারিক যাবতীয় তথ্য প্রমাণ দিয়ে দুটো থানায় 4 বছর আগে অভিযোগ করছেন। পুলিশ প্রাথমিক তদন্তে সেই অভিযোগের সত্যতা পাচ্ছে বলে এফআইআর রুজু করছে, কিন্তু তারপরেও কোন অদৃশ্য কারণে কোন প্রভাবশালীর হাত টুলু মণ্ডলের মাথায় থাকার জন্য 4 বছর ধরে কোনো ব্যবস্থা টুলু মণ্ডলের বিরুদ্ধে নেওয়া হয়নি। না, এটা তো তারাই বলতে পারবে, তারা তো আছে। তুমি যেই দিকে ইঙ্গিত করছো, আমাদের সরকার, আমাদের নয় নেতামন্ত্রীরা আর ক্ষমতায় নেই, কিন্তু পুলিশগুলো তো আছে, বিএলআরও এই সরকারি আধিকারিকগুলো তো আছে। তারা বলুক কার প্রভাবে তারা এই কাজগুলো করেনি। এবং দ্বিতীয় কথা, এখন তারা নিজেদের দায়িত্ব করেছেন, অভিযোগ জমা করেছেন, সেই অনুযায়ী পুলিশ এফআইআরটা করেছে, কিন্তু তারপর ওই বাস চালক এবং খালাসির বাইরে কেন এগোতে পারলো না পুলিশ? পুলিশের কাজ এফআইআর করে তদন্ত করা, তদন্তটা কে করবে, কেন করেনি? পুলিশটাই বলতে পারবে সেটা তো পুলিশটাই বলতে পারবে, সেটা আমি কেন বলবো? এটা পুলিশটাই বলতে পারবে, যারা এখন যাদেরকে রিপোর্ট করছে। আমার কথা হচ্ছে এইগুলো আমরা আগেও দেখেছি, তোমাদের এই স্টুডিওতেই আলোচনা করেছি। সাইগাল হোসেনের কোটি কোটি টাকা, 200 কোটি 400 কোটি টাকার সম্পত্তি, তারপরে তার কি দশা হয়েছে সেটাও আমরা জানি। এখন আবার নতুন করে এই ক্ষেত্রে হচ্ছে। আমার মনে হয় আজকে সবথেকে ভালো সুযোগ ছিল। সাইগাল হোসেন সেটা ইডি, কিন্তু এটা তো রাজ্য পুলিশ ছিল, রামপুরহাটার মুরারই থানা। এই রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের অধীনে তৎকালীন। শুনে নাও, 2022 সালে অগাস্ট মাসে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিল, তাই তো? আমি বোধহয় ডেটটা ভুল বলছি না। তাহলে অগাস্ট মাস থেকেই এই ইডি, সিবিআই, কেন্দ্র সংস্থা এইসব বিষয়তে বীরভূমে তৎপর হয়ে গেছিল। তারপরে সেপ্টেম্বর মাসে এইটা বলতে চাইছেন টুলু মণ্ডলও তখন গ্রেফতার হতো যদি তদন্তে সিবিআই বা ইডি নামতো? না, টুলু মণ্ডলকে তো রেড করেছিল, তো গ্রেফতার করেনি কেন? যদি এতগুলো বেনিয়ম, অনিয়ম, জালিয়াতি ছিল, গ্রেফতার করেনি কেন? তারপরে বিদেশে পালাতে দিয়েছে। এই মোহাম্মদ বাজার থানা খুনের অভিযোগে টুলু মণ্ডলকে গ্রেফতার করেছিল, তারপরেও পুলিশ কেন খুঁজে পায়নি এই বিপুল সম্পত্তি? বিদেশে যেটা কে দিয়েছে, বিদেশে যাওয়াটা পুলিশ কন্ট্রোল করে না, ওটা আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্র বিভাগ এবং বিদেশ বিভাগ কন্ট্রোল করে, সিআরপিএফ, সিআইএসএফ কন্ট্রোল করে। তো তারা বলুক, এই লোকটাকে এত অভিযোগ সত্ত্বেও এই লোকটাকে তদন্তর সময় 2022 থেকে কেন রেড হওয়ার পরও একে গ্রেফতার করা হয়নি? আমি বলছি নিঃসন্দেহে যেখানে উত্তরটা দেওয়ার কথা হচ্ছে কৃষ্ণ মিত্রর তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের, তারা পাল্টা প্রশ্ন তুলছেন। আমি বলছি পাল্টা প্রশ্ন এখানে উঠবে। এই অনুব্রত মণ্ডলের কথা বারবার হচ্ছিল, তৎকালীন বোলপুর থানার আইসিকে সোজাসুজি ফোনে অশ্রব্য ভাষায় গালিগালাজ করেছেন তার প্রয়াত মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে। একটা অভিযোগ, এবং সেই অভিযোগের বিরুদ্ধে কোনো গুরুতর ব্যবস্থা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তখন হয়েছিল? পরপর প্রশ্নগুলো থাকবে যে কোন অদৃশ্য কারণে, না কোন ব্যবস্থা হয়েছিল? একবার ডেকে পাঠানো হলো, আমি বলছি একবার ডেকে পাঠানো হলো এসডিপিওর অফিসে, তারপর হাসতে হাসতে অনুব্রত মণ্ডল বেরিয়ে গেলেন। এটা দর্শকেরা লাইভ টেলিকাস্টে সবটা দেখেছেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বৈঠক করলেন দিল্লিতে গিয়ে, না কোথায় গিয়ে? তো তাহলে ওখানকার সাংসদ ছিলেন, মাননীয় বেশ কিছু টার্মের সাংসদ আছেন, সরাসরি টুলু মণ্ডল। না, আমি আবার বলছি, আজকে ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল দুটোকে আলাদা করতে পারেন, তখন তো একটাই তৃণমূল, এবং সেই তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী দুটোই। ফলে কেন ব্যবস্থা তখন পুলিশ নেয়নি, কেন কড়া ব্যবস্থা তখন পুলিশ নেয়নি, আজকে সঙ্গত কারণে প্রশ্নগুলো উঠবে। স্বপন দাস। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। কিষাণু নিজেও জানে বলার তো কিছু নেই, তো ওই সময় পুলিশ কেন গ্রেপ্তার করেনি, পুলিশ কেন তদন্ত করেনি, বিএলআরও কেন অভিযোগ করে ছেড়ে দিয়েছিল? কিন্তু রাজ্য সরকার কি করছিল? যদি জানেন যে একটা নথি, সরকারি নথি জাল করছে, ডিসিআর জাল করে তার ব্যবসা চালাচ্ছে, কোটি কোটি টাকা আয় করছে, এই খবর তো তৃণমূল স্তর থেকে প্রত্যেকটা খবর কালীঘাটে আসে। কারণ সেই সময়কার মুখ্যমন্ত্রী তিনি বলতেন কোথায় কি ঘটছে, কে কি করছে, সব আমি জানি, আমার কাছে সব নখদর্পণে। এবং উনি বলতেন তুই তো উমুক করতিস, তুই তো তুমুক করতিস, সব তার কাছে জানা। উনি জানতেন না টুলু মণ্ডল বলে নাজিমুদ্দিন মণ্ডল তাদের কাছে নিয়মিতভাবে টাকা দেন কালীঘাটে। কালীঘাটে যদি টাকা দেয় আর কালীঘাট যদি বলে দেয়, পুলিশের বাপের সাধ্য ছিল যে ওই টুলু মণ্ডলের বিরুদ্ধে কিছু ব্যবস্থা করবে? পুলিশের বাপের ক্ষমতা ছিল? ভিত্তিটা কি এই অভিযোগগুলো? ভিত্তি কি মানে? আরে সিএজি বলেছে 54,000 কোটি টাকা 15টা মন্ত্রকে চুরি করেছো। কেন্দ্র সরকারের 15টা মন্ত্রকে 54,000 কোটি টাকা, 54,000 কোটি টাকা ব্যয় হয়েছে, যার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। এটার হিসাব দাও।
বললে হবে না, অনেকক্ষণ ইউসি ছাড়া ছোট কথা বলেছো। ৫৪,০০০ কোটি টাকা ব্যয় বল- করেছো, রাজ্য সেটার সর- হিসাবটা দিতে হবে। রাজ্যের রাজস্বের কোটি কোটি টাকা চুরি করেছো তোমরা, আর সেই চোরেদের মদত কোনো দেওয়ার পরে তৃণমূল না, তারপরে চুরি কেন শুধু বলছো? বিজেপি করে। হ্যাঁ, যারা এবং চোর- যদি আমাদের মধ্যে যারা কেউ চুরি চোর, করে থাকে, চোর, তাকে তাদের বিজেপি মদত নিয়েছে। দাও তোমরা। সেই যারা চোরদের চোর আর বিজেপি চোর, নিয়েছে। মদত দাও তো তোমরা। আমাদের মধ্যে কালীঘাটের চোরদের দুটো বিজেপি চোর নিয়েছে, বসে আছে, আর একটা বিজেপি চোরেদের নতুন রানী, করে চুরি আর করে। একটা জমরান। চুরি করার সেই সুযোগ সুযোগকে করছে, পয়সা দিয়ে ABP তোমরা আনন্দ চুরি করেছে, অস্ত্র তোলাবাজি দেউলিয়া শুরু হয়ে করছো। গেছে। তারপরে এরই তোমরা মধ্যে চিৎকার করছো। তোলাবাজি শুরু হয়ে গেছে, তোমরা চিৎকার এবং করছো জেলা কেন? জুড়ে তোলাবাজি হচ্ছে। বেশ, আমি বলছি এটা আজকে আমরা দেখেছি কি করে আমার তদন্ত হিসেব করতে চাইছেন হবে। কৃষ্ণ মিত্র, উল্টে এই হিসেবটা দিতে হবে যে বছরে 1000 কোটি টাকা শুধু একটা জায়গা থেকে রাজস্ব ক্ষতি, সেইটা কিভাবে হলো, কেন প্রশাসনের নজর থেকে সেটা এড়িয়ে গেল। আমি এখন তো এড়িয়ে গেল বলা যাবে না, সবটা প্রশাসন জানতো, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা, কড়া ব্যবস্থা কেন নেওয়া হয়নি। এইবার আমি আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো, যেটা পালা বদলের পরে কতটা পরিবর্তন হলো সেই প্রশ্নটা বড় করে সামনে এনে তুলবে। দমদমে বিজেপির মঞ্চে এই ছবিটা দেখুন একবার, জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ সুশোভন সরখেল। এই হচ্ছে সুশোভন সরখেল, যে সুশোভন সরখেলের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। জয়ন্ত সিং যখন হাজতে রয়েছে তখন অভিযোগকারীকে ফোনে হুমকি দিচ্ছিল এই সুশোভন সরখেল। তাকে দেখা যাচ্ছে বিজেপির মঞ্চে। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর সাগরেদ, তাকে বিজেপির মঞ্চে দেখা যাচ্ছে। আমি আরো বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। এটা কোথাকার ছবি আমরা দেখছি ময়ূক, এবং এই ব্যক্তি কিভাবে বিজেপির মঞ্চ আলো করে বসে রয়েছেন? দেখো, সেটাই সব থেকে বড় প্রশ্ন। এই সুশোভন সরখেল জয়ন্ত সিং এর অত্যন্ত ক্লোজ অ্যাসোসিয়েট, এবং জয়ন্ত সিং যে সময় অ্যারেস্ট হয়েছিল, যে ভিডিওগুলো সামনে এসেছিল জয়ন্তের অত্যাচারের ভিডিও, সেগুলো প্রত্যেকটা ভিডিওতেই সুশোভন সরখেল ছিল, এবং সেও নির্মম ভাবে প্রচুর মানুষকে অত্যাচার করছে এরকম ভিডিও তখনও সামনে এসেছিল। এফআইআর রেজিস্টার্ড হয়েছিল, সুশোভন সরখেল অ্যারেস্ট হয়েছিল। শুধু তাই নয়, জামিনে মুক্ত হওয়ার পর এলাকায় বাইকে করে হুমকিও দিয়েছিল সুশোভন সরখেল, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দমদম পুরসভার 14 নম্বর ওয়ার্ডের একটা বিজেপির কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতেই এই আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, যিনি আপাতত জেলবন্দি রয়েছেন, কিন্তু তার সাকরেদ সুশোভন সরখেল, তাকে স্টেজে উঠতে দেখা যাচ্ছে। শুধু ওঠা নয়, স্টেজে উঠে বক্তৃতা দেওয়া, সেখান থেকে সংবর্ধনা নেওয়া, এরকমই ছবি কিন্তু ধরা পড়ছে। এবং এই গোটা ঘটনার ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর আরিয়াদহ এলাকার যারা বাসিন্দা, তারা কিন্তু যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলছেন যে তৃণমূল সরকার যখন ছিল, তারা বারবার এই সুশোভনের বিরুদ্ধে বেলঘরিয়া, আরিয়াদহ, দক্ষিণেশ্বর এই সমস্ত থানায় অভিযোগ দায়ের করেছেন। অনেক ক্ষেত্রে পুলিশ তাকে গ্রেফতারও করেছে, কিন্তু তারপরেও তার অত্যাচার থামানো যায়নি। পালা বদলের পর জয়ন্ত সিং এখনো হাজতে রয়েছে, কিন্তু সুশোভন সরখেল, তাকে আবার বর্তমান শাসক দল বিজেপির মঞ্চে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এতেই কিন্তু আরিয়াদহের প্রচুর মানুষ, ওই এলাকার যারা বাসিন্দা, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি এইখানে দর্শকদের সামনে মনে করাবো যে কিভাবে হুমকি দিয়েছিল এই সুশোভন সরখেল। এইটা দেখতে পাচ্ছেন, একদিকে আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, তার সঙ্গে সুশোভন সরখেল। এই সুশোভন সরখেল জয়ন্ত সিং এর বিরুদ্ধে অভিযোগকারীকে সরাসরি ফোনে হুমকি দিয়েছিল, যে ভিডিও ভাইরাল হয়েছিল। সেই সুশোভন সরখেলকে আজকে বিজেপির মঞ্চে দেখা যাচ্ছে। কিভাবে সুশোভন সরখেল হুমকি দিয়েছিল, আমি একবার পুরনো সেই ছবিটা দর্শকদের সামনে রাখবো, দেখুন। এক একটাকে বাড়ি থেকে বার করে মারবো। শোন, যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো, বাড়ি থেকে বার করে। তোকে ওপেন চ্যালেঞ্জ করছি, তোর কোন নেতা আছে, পুলিশ আছে, ওপেন থু যা যা ফু যা। আমার নামে সুশোভন সরখেল, 8 নম্বর ওয়ার্ড, কমপ্লেন কর যা। তোর ঘরে ঢুকবো, তোকে মারবো, এবং তুই কিছু করতে পারবি না। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। নির্বাচনী প্রচারে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এসে বলেছিলেন যে আসল পরিবর্তন হলে ভয় আউট হবে, ভরসাহীন হবে। আজকে যাকে হুমকি দিতে দেখা যাচ্ছিল তৃণমূল আমলে, সে একেবারে সরাসরি বিজেপির মঞ্চ আলো করে বুক চিতিয়ে বসিয়ে রয়েছেন। আমার স্পষ্ট প্রশ্ন হচ্ছে, প্রদীপদা, আজকে এই ছবিটা দেখার পর আপনি বলুন যে কার ভয় আউট হলো আর কার ভরসাহীন হলো? না দেখুন, এনাদের তো এখন জায়গা হওয়া উচিত হাজতে। তো সঠিক তদন্ত করে যেসব ভিডিও আপনারা দেখালেন, যে আগের সরকারের
মদতে যদি এই সব মানে তোলাবাজ দুর্নীতিবাজ তারা যদি এই ধরনের কথাবার্তা বলে, হুমকি দেয়, তাহলে তাদের সাজাটা তো সুনিশ্চিত করবে বর্তমান সরকার। এইটাই আইনের শাসন বলে যে কথাটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, সেইটাতে মানেটা দাঁড়ায়। কিন্তু দেখা যাচ্ছে যে স্টেজে উঠে পড়ছে। এখন অনেকে বলবে যে স্টেজে যে কেউ উঠতে পারে, তার সঙ্গে কিছু ব্যাপার নয়, কিন্তু মুশকিল হচ্ছে যে এই ছবিগুলো মানুষের মনে বিজেপি সরকারের প্রতি যে আস্থা, সেই আস্থা নিয়ে প্রশ্ন তুলে দেয়। এখন আমি বলছি কোন পদ দিয়ে ভয়টা আউট হবে আর মানুষের কোন পদ দিয়ে ভরসাটা ইন হবে এরপরে? না, তা শুধু নয়, ধরুন আজকে আমরা এখানে সুশোভন বাবুকে নিয়ে আলোচনা করছি, এই যে শ্রদ্ধেয় সুশোভন বাবু যিনি স্টেজে উঠে বসে আছেন, বাড়িতে আজকে আমাদের বাড়িতে না নিরাপত্তাহীনতায় আমাদের ভুগতে হয়। মানে বিজেপি সরকার এসেছে, এতগুলো কথা বললেন, এতগুলো আশ্বাস দিলেন, প্রত্যেক দিন শুধু বলছেন মাত্র 2 মাস হয়েছে, মাত্র 3 মাস হয়েছে, মাত্র 4 মাস হয়েছে। তা কত মাস লাগবে? এই ভিডিওগুলো কি ভাইরাল ভিডিও? মানে এই ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে না যদি না হয়, কিন্তু এনাদের বিরুদ্ধে যে এলাকাবাসীর অভিযোগ সেগুলো তো সত্যি। তাহলে যখন আপনি যে টুলু মণ্ডলের বিরুদ্ধে যে এফআইআর, সেটা নিয়ে নড়ে চড়ে বসছেন, তাহলে এনাদের এই যে দাগি অপরাধী হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে নড়ে চড়ে বসছেন না কেন? মানে কোথাও নড়ে চড়ে বসাটা খুব দৃষ্টিভাবে আমরা দেখতে পাচ্ছি, কোথাও একদম নড়ে চড়ে বসছে। একেবারে আমি এখানে দেখাতে চাইবো বিজেপি বিধায়ক এই ছবি আসার পর কি বলছেন। সমস্যা হচ্ছে যে মানুষের কপালে তো তার চরিত্রের পরিচয় লেখা থাকে না। কামারহাটির দুষ্কৃতী কামারহাটি থেকে পিঠ বাঁচিয়ে দমদমে এসে বিজেপির মঞ্চে গুতোগুতি করে উঠে পড়ছে। মানে আমরা দেখলাম একটা জিনিস, যে তৃণমূল দলটা করলে আগে জানতাম চোর হয়, এখন দেখছি তার সাথে বেহায়াও হয়। কামারহাটিতে তো বিজেপি কর্মীরা দেখতে পেলে চামড়া গুটিয়ে নেবে, দমদমে এসে মঞ্চের গুতোগুতি করে উঠে নাচানাচি। আমাদের মণ্ডল সভাপতি ভাই অনির্বাণ জানতে পেরেই নাগেরবাজার থানায় রিটেন কমপ্লেন জমা দিয়েছে। কিন্তু সমস্যা হলো আজকে সোশ্যাল মিডিয়ার যুগে না, পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে। এই যে চীনে যাওয়া হলো, ওর দমদমে ঢোকাও বরাবরের জন্য বন্ধ হয়ে গেল, আর ঢুকলে দেখা যাক কি হয়। না, আমার স্পষ্ট প্রশ্ন স্বপনদার কাছে, যারা একেবারে আদর করে সম্ভাষণ দিয়ে মঞ্চে তুললো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো বিজেপি? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো পুলিশ? না, এই বিষয়টার বিষয়ে আমার জানা নেই। তবে যেটুকু জানছি যে দমদমের 14 নম্বর ওয়ার্ডে বোধহয় কোনো একটা অনুষ্ঠানে উনি মঞ্চ আলো করে বসেছিলেন। আমি আমাদের বিজেপি বিধায়কের বক্তব্য আমি শুনেছি। আমি বলবো আরও ভাই তুমি ভালো করে খবর নাও, একজন লোক গুতোগুতি করে মঞ্চে উঠবে, আর সেটা গুতোগুতি নয়, আপ্যায়ন করে মঞ্চে আনা হয়েছে। ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমি একটু বলি স্বপনদা, স্পষ্টভাবে বলুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা যারা একে মঞ্চে তুলেছেন। না, আমি একটু বলি, সে মঞ্চে উঠে গিয়ে বসে যাচ্ছে, আর তারপর আমি যদি বলি যে জোর করে উঠেছে, তাহলে যারা মঞ্চে পরিচালনার দায়িত্ব ছিল, যারা ওই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল, আমি দলকে বলবো ইমিডিয়েট তাদের প্রত্যেককে সাসপেন্ড করুন, তারাও সমানভাবে দায়ী। একটা কুখ্যাত সমাজ বিরোধী কোনো একটা মঞ্চে উঠে যাবে, আর কারুর প্রশ্রয় সে উঠেছে নিশ্চয়ই। আমি যদি বলে দিই সোজাসুজি না আমরা ওকে জোর করে উঠেছে, এটাও সাজে না। কে উঠিয়েছে ওকে? কে ডেকেছিল ওকে? মঞ্চে কেন তোলা হয়েছিল? আমি বলছি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ওখানে খোঁজ করতে হবে না। যারা আয়োজক ছিল তারাই তুলেছেন মঞ্চে। মঞ্চে ডাকবেন কারা? যারা আয়োজন করছেন, যারা অনুষ্ঠানের উদ্যোক্তা রয়েছেন। আমি এখানে শীর্ষদা সিনহা রায়ের কাছে আসতে যাবো। শীর্ষদা, আপনি আমাকে বলুন, এই ছবিটা দেখার পর এই গুন্ডাদের বিরুদ্ধে, এই গুন্ডামির বিরুদ্ধে তো মানুষ তৃণমূলকে একেবারে ছুঁড়ে ফেলেছে এবং বিজেপিকে ক্ষমতা এনেছে, তারা তাহলে এই ছবিটা দেখার পর ভরসা পাবেন কিভাবে? পরপর দুটো ঘটনা দেখালেন, ভয় আউট, ভরসা ইন। আগের যে বীরভূমের দেখালেন, রাজস্ব আদায় হচ্ছিল না, সেই রাজস্বটা আদায় হচ্ছে এই 3 মাসের মধ্যে, সেটা কিন্তু ভরসা। ভয়টা আউট হয়ে গেছিল। সেখানে কিন্তু শুধু একটা আনন্দবাজারে খবর বেরিয়েছিল টুলুর দিকে আঙুল, শুধু টুল নয়, চেয়ার, সোফা, কাজল, অনুব্রত, সেগুলো কে গেল? কোথায় গেল? আর এখানে বলছেন জায়েন্ট সিং এর দুঃসাদা বাড়িটা ভাঙা হয়েছে, তো সেই জায়গাতে আপনারা দেখেছেন তো কামারহাটি থেকে গুন্ডা নাকি দমদমে এলে তাকে নাকি ভালো হয়ে যায়, তাকে আমন্ত্রণ করে স্টেজে তোলা যায়, সেইটা ভয়। এখানে ভরসা কিন্তু আউট হয়ে গেছে, ভয়টা ইন হয়েছে। যাদের হুমকি দিচ্ছিলেন এক্ষুনি যে বেরিয়ে আসুন, বাড়িতে গিয়ে মারবো, তাদের কিন্তু ভয় পাচ্ছেন এলাকাবাসীরা। এই জায়গায় আসতে চাইছেন, সরকার কিন্তু এই জায়গায় আসেনি, আমরা তার জন্য ভোট দিইনি।
প্রত্যেকটা মানুষ এই যে ভয়টা 15 বছর ধরে দেখেছিলাম, সেই 15 বছর ধরে ভয়টা যাতে আউট হয়ে যায়, ভরসা যাতে হীন হয়, সেই জন্য কিন্তু ভোট দিয়েছি। একেবারে আমি বলছি এই ছবিটা গত 15 বছরে বারবার তৃণমূলের আমলে দেখা গেছে যে তৃণমূলের মঞ্চ আলো করে এই দুষ্কৃতীরা থাকতো। এই ছবিটারই পরিবর্তন সাধারণ মানুষ চেয়েছিলেন বলে বিশাল ম্যান্ডেট দিয়ে বিজেপিকে নিয়ে এসেছিলেন, কিন্তু 3 মাসের মধ্যে সেই ছবিরই কি পুনরাবৃত্তি দেখা যায়? ফলত আসল পরিবর্তন মুখে বলা হচ্ছে, কিন্তু বাস্তবে কতটা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু বড় করে সেই ছবিটা, সেই প্রশ্নটা সামনে এনে দাঁড় করাচ্ছে। দেখুন প্রশ্ন একটাই, আরিয়াদহে ত্রাস জয়ন্ত সিং এর সাগরেদ যদি বিজেপির মঞ্চ আলো করে বসে থাকে তাহলে কিভাবে ভরসাহীন হবে, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে? কৃষাণু মিত্র, দেখুন আমি এই ভিডিওটা তোমাদের ভিডিওরই একটা এক্সটেন্ডেড অংশ। উনি শুধু মঞ্চে বসেননি, এই ভিডিওতে যা দেখাচ্ছে ওনার হাতে মাইকও আছে, তো সুতরাং উনি ভাষণও দিয়েছেন। অথচ বিজেপির ওখানকার বিধায়ক তিনি জানেন না যে তিনি আমন্ত্রিত হয়ে সেখানে ভাষণ। এখন যদি বলে যে বিজেপির মঞ্চতে যে কেউ উঠতে পারে এবং মাইক হাতে ভাষণ দিতে পারে, তাহলে আমার কিছু বলার নেই। অবশ্য বিজেপির ক্ষেত্রে এটা স্বাভাবিক, তার কারণ হচ্ছে যাদেরকে ওনারা বলছেন 2021 সালে নাকি তাদের কর্মীদের মারধর করা, তাদের কর্মীরা নাকি শহীদ হয়েছে যাদের হাতে, তাদেরকেই আজকে তাদের সাথেই বৈঠক করছে। তো এইগুলো তারা মিথ্যাচার হয়তো সেদিন করেছে, এ তো পরিষ্কার। প্রধানমন্ত্রী বলেছিলেন, একটা লাইন বলে দিই, প্রধানমন্ত্রী বলেছিলেন তার দুর্নীতিবাজরা সহ্য করতে পারেন। এইদিকে শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে খবর পাচ্ছি সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। বিস্তারিত আপনাদের সামনে রাখছি, এই ছবি দেখতে পাচ্ছেন, সিআইডি আধিকারিকেরা পৌঁছে গিয়েছে সুমিত রায়ের বাড়িতে। আরো বিস্তারিত ছোট্ট একটা বিরতির পরে নিয়ে আসছি আপনাদের জন্য। তো এখন আমরা তো ওয়ারেন্টটা আছে আমাদের কাছে, যে ওয়ারেন্টটা আছে না, ওয়ারেন্টটার জন্য আমরা এসেছি আপনার বাড়িতে। না আমরা এই প্রথম আমরা আগে আমরা সিআইডি থেকে আছি, শালবনির একটা কেস না বাড়িতে ঢুকবে সিআইডি, তার জন্য বলছি ওয়ারেন্ট বেরিয়েছে, সেটার জন্য দেখুন আপনার মেয়ে কোথায় আছে। হ্যাঁ সত্যি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউ আলিপুরে সুমিত রায়ের যে বাড়ি, সেখানে পৌঁছে গিয়েছে সিআইডির প্রতিনিধি দল। কথা বলবো বিস্তারিত জানতে, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, দেখো এই মুহূর্তে আমরা নিউ আলিপুরে সুমিত রায়ের যে বাড়ি সেখানে রয়েছি। সিআইডির যারা অফিসার তারা ইতিমধ্যে এসেছেন। শালবনী এবং ডেবরা দুটো দায়ের মামলা ছিল পশ্চিম মেদিনীপুরের, এই দুটো কেসই আজকে সিআইডিতে ট্রান্সফার হয়েছে এবং তারপর শালবনী থানার যে কেস তাতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সিআইডির অফিসিয়ালসরা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বাড়িতে এসছেন এবং তারা ভেতরে গিয়ে সার্চ অপারেশন চালাবেন, ভেতরে সুমিত রায় কোথাও লুকিয়ে রয়েছে কিনা বাড়ির মধ্যে, কারণ তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। বেশ কিছুটা সময় সিআইডির আধিকারিকরা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আমি ক্যামেরা পার্সন অতনুকে বলবো দেখানোর জন্য। দেখো সিআইডির বিরাট টিম, সঙ্গে বেহালা থানার যারা অফিসার তারাও রয়েছেন, যাতে এখানে পরিস্থিতি সব স্বাভাবিক থাকে এবং এখানে সার্চ অপারেশন করা যায় ভেতরে। কিন্তু সুমিত রায়ের মা তিনি বাইরে বেরিয়েছিলেন। প্রথমে তারা বলছিলেন যে তারা আইনজীবী এবং তার পরিবারের সদস্যরা এলে তারপরই তারা সিআইডির অফিসারদের ভেতরে অ্যালাউ করবেন, কিন্তু তারপরও একটু আগে সুমিত রায়ের মা আবার বেরোলেন। সিআইডির আধিকারিকরা তাকে বললেন যে তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, কাজেই তারা ভেতরে ঢুকবেন এবং আইন মোতাবেক তারা ভেতরে সার্চ অপারেশন চালাবেন যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তিনি তার বাড়িতে কোথাও লুকিয়ে আছেন কিনা সেটা সিআইডির আধিকারিকরা দেখবেন, কারণ তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। কিন্তু তারপরেও সুমিত রায়ের মা দরজা খোলেননি, কোলাপসেবল গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এর সাথে একবার কথা বলুন, কোথায় আছেন উনি, কতক্ষণ লাগবে সময়? দেখো এখানে আমরা যে ছবি দেখাচ্ছিলাম অ্যাম্বিয়েন্স, এখানে সিআইডির অফিসাররা জিজ্ঞেস করছেন গেটের সামনে থেকে সুমিত রায়ের মাকে যে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে, যে কখন তিনি আসবেন, তিনি এলে সিআইডির আধিকারিকরা ভেতরে যাবেন, গিয়ে তারা সার্চ অপারেশন করবেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি যে সিআইডির আধিকারিকরা গেটের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। বেশ কয়েকজন আধিকারিক তারা এসছেন, প্রত্যেকে সিআইডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে জ্যাকেট সেটা পরে তারা এসছেন এবং কিন্তু তারপরেও বাড়ির লোকেরা তারা কিন্তু দরজা খুলছেন না।
অতনুকে আমি আবার বলবো ছবিটা দেখানোর জন্য। আমরা সরাসরি নিউ আলিপুরের সুমিত্রার বাড়ি থেকে ছবিটা দেখাচ্ছি। এখানে সিআইডির আধিকারিকরা রয়েছেন। শালবনী থানায় দায়ের হওয়া মামলা, সেই মামলাতে কোনো রক্ষা কবচ নেই সুমিত্রায়ের, এবং তাতে অ্যান্টিসিপেটরি বেলের জন্য অ্যাপ্লাই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, সেটাও রিজেক্ট হয়েছে। এরপর আজকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ থেকে এই কেস ট্রান্সফার হয়ে আসে সিআইডির কাছে। সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বাড়িতে এসেছেন এবং আজকে আবার আমরা দেখাচ্ছি। আপনি দরজাটা খুলুন, আমরা ঢুকি, আমাদের সাথে তো মহিলা আছে, কোনো আপনার অসুবিধা চিন্তার হবে কিছু না, নেই। কোনো চিন্তা নেই, আমরা তারপরে দেখে নেব। আপনার মেয়ে যখন আসবে তখন মেয়ে ঢুকে যাবে। একদম, মেয়ে তো এইখানেই আছে। দরকার হলে আপনার ননদকে এইখানে দাঁড় করে দিন, মেয়ে যাতে চিনতে পারেন উনি, কেন আমাদের পক্ষে তো আপনার মেয়েকে চেনা সম্ভব হবে না। না, আপনাকে দেখাতে হবে না, আপনি দরজাটা খুলে দিন, আমরা যাই ভেতরে, আমাদের কাজটা করি একটু। অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সিআইডির অফিসাররা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, সুমিত্রায়ের মা ভেতরে বসে রয়েছেন। আমি অতনুকে বলবো একটু সামনে থেকে ছবিটা দেখানোর জন্য। সিআইডির আধিকারিকরা বারবার বলছেন যে আপনার পরিবারের যে সদস্য যার জন্য আপনি অপেক্ষা করছেন তাকে ডাকুন। আমরাও মহিলা অফিসার নিয়ে এসেছি, মহিলা কর্মী আমাদের সঙ্গে রয়েছে, আমরা তাদেরকে নিয়ে ভেতরে ঢুকবো। বেরোচ্ছেন এবং কিন্তু সুমিত্রায়ের মা তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন ফ্যামিলি মেম্বারের সঙ্গে। একটু আগে তিনি যেমনটা বলছিলেন যে আইনজীবী ওরা তো আমরা ঢুকবে না, হ্যাঁ, বোনেরা ঢুকবে না। আমরা দেখাচ্ছি প্রায় 7-8 মিনিট থাকার পর সিআইডির অফিসাররা নিউ আলিপুরে সুমিত্রায়ের বাড়িতে ঢুকছে। সরাসরি সেই ছবি অতনু কুণ্ডু আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে। সিআইডির আধিকারিকরা নিউ আলিপুরে সুমিত্রার বাড়িতে, সুমিত্রার ভিডিওগ্রাফার একজন ফটোগ্রাফারও সিআইডি রয়েছেন ভেতরে। শালবনী থানায় দায়ের হওয়া মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে সুমিত্রায়ের এগেনস্টে, তার অ্যান্টিসিপেটরি বেল সেটাও রিজেক্ট হয়েছে। এবং তারপরই আজকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কাছ থেকে সিআইডি এই ইনভেস্টিগেশন নেয় এবং নেওয়ার পরই বিকেলেই সুমিত্রায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা এসছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। সিআইডির কয়েকজন প্রতিনিধি তারা ভেতরে গেলেন, একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে গেলেন, মহিলা আধিকারিক যারা রয়েছেন সিআইডির তারাও রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে সিআইডির আধিকারিকরা ভেতরে সার্চ করবেন যে সুমিত্রায় বাড়িতে কোথাও লুকিয়ে আছে কিনা, কারণ তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো যেখানে মহিলা যারা কর্মী সিআইডি তারা রয়েছেন, প্রত্যেকে যাতে আইডেন্টিফাই করা যায় যে তারা কোথা থেকে এসছেন, ঠিক সেই কারণেই প্রত্যেকে সিআইডি ওয়েস্ট বেঙ্গলের জ্যাকেট পরা। পুরো বাড়ি কার্যত ঘিরে ফেলেছে সিআইডি। আমি পুরো বাড়ির সামনের ছবিটা দেখানোর জন্য বলবো। সুমিত্রায়ের বাড়ির সামনে কার্যত সিআইডির আধিকারিকরা চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে বেহালা থানার পুলিশও রয়েছে। তাদেরকে ইন্টিমেট করেই সিআইডি আধিকারিকরা এখানে এসেছেন। প্রচুর আধিকারিক সিআইডির তারা এখানে এসেছেন, বাড়ি সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। কয়েকজন ভেতরে গেছেন, ভিডিওগ্রাফির প্রসেস চলছে এবং ভেতরে খোঁজা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক পলাতক সুমিত্রায়কে। তিনি বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে আছেন কিনা সিআইডির আধিকারিকরা সেটাই খুঁজছেন। একেবারে সিআইডি আধিকারিকরা সুমিত্রায়ের নিউ আলিপুরের যে বাড়ি সেখানে তারা প্রবেশ করেছেন। আপনারা জানেন যে দুটি মামলা, একটা শালবনীর মামলা যেখানে জমি দুর্নীতির মামলা এবং আরেকটা চাকরি দুর্নীতির মামলা যেটা ডেবরার মামলা। সেই দুটো মামলাতে কিন্তু সিআইডি তদন্তভার নেওয়ার পর তারা সুমিত্রায়ের বাড়িতে প্রবেশ করেছেন। আপডেটের দিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো, যেটা হচ্ছে হাজিরার পিপলস ব্লাড ব্যাংক, সেখানে বন্ধ করে দেওয়া হলো সমস্ত পরিষেবা। রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ সমস্ত পরিষেবা সেখানে বন্ধ থাকবে। স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছিল আজকে পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে জানাবেন। সন্দীপ, অভিযোগ কি ছিল, কি পদক্ষেপ সরকারের তরফে নেওয়া হলো, স্বাস্থ্য ভবনের তরফে নেওয়া হলো? দেখো, সরকারের তরফে, স্বাস্থ্য ভবনের তরফে অত্যন্ত কঠিন এবং কঠোর পদক্ষেপ নেওয়া হলো। গতকাল এই যে 2 ঘন্টা ধরে তারা তল্লাশি অভিযান চালান হাজরার পিপলস ব্লাড ব্যাংকে, তারপরে
যে পদক্ষেপ স্বাস্থ্য ভবনের তরফ থেকে নেওয়া হয়েছে তা পিপলস ব্লাড ব্যাংকে জানিয়ে দেওয়া হয়েছে যে সব রকমের ব্লাড ডোনেশন ক্যাম্প বন্ধ রাখতে হবে, কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করা যাবে না। এখানেই শেষ নয়, আমরা দেখেছিলাম এ ধরনের অর্ডার এর আগে 11টি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে বলবৎ করা হয়েছিল। বলা হয়েছিল যে রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ বন্ধ রাখতে হবে যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। কিন্তু পিপলস ব্লাড ব্যাংকের ক্ষেত্রে যেটা বাড়তি যে নির্দেশটি দেওয়া হলো তাতে বলা হলো যে শুধু রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহই বন্ধ নয়, তার পাশাপাশি কেউ যদি এসে রক্ত দিতে চান অর্থাৎ ইন হাউস কালেকশন, যেটা এর আগে বলা হয়নি অন্য ব্লাড ব্যাংকে ছাড় দেওয়া হয়েছিল, পিপলস ব্লাড ব্যাংকের ক্ষেত্রে বলে দেওয়া হলো যে ইন হাউস ব্লাড কালেকশনও করা যাবে না, অর্থাৎ বাইরে থেকে রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে আনা যাবে না এবং ইন হাউস কালেকশনও বন্ধ রাখতে হবে। কেন ইন হাউস কালেকশন বন্ধ রাখতে হবে? তার কারণ ইন হাউস কালেকশন করার মতো কোনো পরিকাঠামো এই ব্লাড ব্যাংকে চোখে পড়েনি, এমনটাই উল্লেখ করা হয়েছে এই নির্দেশনামায় স্বাস্থ্য ভবনের তরফে। আমরা দেখেছি গতকাল যখন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা হানা দেন তখন অব্যবস্থা নিয়ে তারা রীতিমতো সরব হয়েছিলেন। সংকীর্ণ সরু সিঁড়ি দিয়ে রক্তদাতাদের ওপরে উঠতে হচ্ছে, সেখানে রক্ত কালেকশনের কোনো পরিকাঠামো নেই, যেখানে ফ্রিজারে রক্ত রাখা হচ্ছে সেখানে প্রচুর শয়ে শয়ে হাজার হাজার রক্তের পাউচ ঠেসে রাখা রয়েছে একটা একেবারে মানে পরিকাঠামোর অভাব থেকে শুরু করে অব্যবস্থা, এমনকি এই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা বিক্রির অভিযোগ রয়েছে। আমি শুরুতেই ডক্টর অজয় সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, কলকাতা শহরের বুকে এইভাবে যে রমরমিয়ে রক্ত পাচার চক্র চলছে এটা কখনো টের পেয়েছিলেন? না, এটা আমরা আগে কখনো বুঝতে পারিনি, কিন্তু এটা একটা ভয়াবহ জিনিস চলছে এখন বুঝতে পারছি। এবং আমরা এটা অনুভব করেছি অনেক ক্ষেত্রে পেশেন্টদের ব্লাড বা ব্লাড জাতীয় প্রোডাক্ট ট্রান্সফিউশনের পরে তাদের কিছু রোগ দেখা গেছে, যেরকম হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হ্যাঁ, অনেক কিছু ইনফেকটিভ ডিজিজ যেগুলো ইউজুয়ালি ব্লাড বর্ন হয়। তখন আমরা অবাক হয়ে হিস্ট্রি নিয়ে জানতে পারি যে তাদের কোনো এক সময় ব্লাড দেওয়া হয়েছিল, কিন্তু কোন ব্যাংক কি এগুলো তো আমাদের পক্ষে সম্ভব নয়। এখন বোঝা যাচ্ছে যে এইসব ব্লাড ব্যাংকগুলো থেকেই এদের ইনফেকশনটা প্রবাবলি ঢুকে গেছে। এখন ব্লাডের স্কেয়ারসিটি সব জায়গায় আছে, বিভিন্ন সরকারি জায়গায় ব্লাড অনেক সময় পাওয়াই যায় না, তখন মানুষ চাপে পড়ে এইসব ব্লাড ব্যাংকের কাছে চলে যায়, কারণ আমরাও প্রেসারাইজ করি যে ইমিডিয়েট ব্লাড জোগাড় করে আনুন, আর সেই ক্ষেত্রে তারা এইসব প্রাইভেট ব্যাংকগুলো থেকে আনে। কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচারটা যে এত খারাপ এটা আগে জানা ছিল না, এখন তো একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার এটাও ঘটনা যে ব্লাড আমাদের প্রয়োজন, প্রচুর ব্লাড লাগে এবং ব্লাড প্রোডাক্ট বিভিন্ন কারণে, এবং এই ব্লাড ব্যাংকগুলো বন্ধ হলে তখন আরও স্কেয়ারসিটিটাও বেড়ে যাবে। এইখানে আমার মনে হয় সরকারের একটা চাপ দিয়ে প্রত্যেকটা জায়গায় ব্লাড ব্যাংকের যে ইনফ্রাস্ট্রাকচার দেখা উচিত এবং মনিটর করা উচিত, এবং ব্লাড ব্যাংকটা সঠিক ওয়েতে পরিচালনা করার, যেরকম প্রাইভেট এবং পাবলিক দুটোতেই একটা সরকারের চেক প্রসেস থাকা উচিত। নিঃসন্দেহে আমি বলছি এই নিঃসন্দেহে সরকার কোমর বেঁধে নামছে এবং কড়া পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি এই ছবিগুলো আমরা দেখতে অভ্যস্ত যে ধরুন মুমূর্ষু রোগীর তার ইমিডিয়েট রক্তের প্রয়োজন, সেই রক্ত সংগ্রহের জন্য একের পর এক ব্লাড ব্যাংকে জুতো শুকতলা খুইয়ে তার পরিবারের সদস্যদের দৌড়তে আমরা দেখেছি। এখন এই রকম আজকে এই কালোবাজারি বা পাচারের অভিযোগে পরপর বন্ধ হচ্ছে, খুব ভালো পদক্ষেপ, কিন্তু তার পাশাপাশি এই সমস্যা কি আরও প্রকট হয়ে যাবে না? এই উদ্বেগটা আরও বাড়ছে, যেটা এইবারে ছবিটা আপনাদের সামনে রাখবো, যেটা স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করেছেন এবং তারপরই পূর্ব মেদিনীপুরের ছবিটা একবার দেখুন। 28টা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদের লাইসেন্স নেই এবং সেই লাইসেন্স না থাকার জন্য স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ, এদের বন্ধ করে দেওয়া হয়েছে পরিষেবা। সেখানে নন্দীগ্রাম রয়েছে, খেজুরি রয়েছে, কাঁথি, চণ্ডীপুর সহ এই পূর্ব মেদিনীপুর জেলার এরকম 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যে অ্যাক্ট রয়েছে তা না মানার কারণে এই ব্যবস্থা।
এখন প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে আমি ডক্টর বণিকের কাছে আসবো, এক তো হচ্ছে এই ব্লাড ব্যাংকের বিষয়, এবং দ্বিতীয়ত হচ্ছে ডক্টর বণিক যেটা উদ্বেগের জায়গা, ধরুন এই 28টা, একটা জেলাতে 28টা হলে গোটা রাজ্যে 23টা জেলায় কতগুলো দাঁড়াবে আমরা সংখ্যাটা সহজেই কল্পনা করতে পারি। তার মানে এইগুলো আইন না মেনে চলছিল। এবার এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারে ধরুন যে রিপোর্টগুলো আসছিল, সেই রিপোর্টগুলো কতটা সঠিক এবারে প্রশ্ন উঠতে শুরু করবে। সেই রিপোর্টের ভিত্তিতেই তো আপনারা চিকিৎসকেরা ট্রিটমেন্ট করেছেন, ফলে আজকে যদি তাদের কোনো ক্ষতি হয় সেই সমস্ত রোগীদের, এই ডায়াগনস্টিক সেন্টারগুলো, এদের নজরদারির দায়িত্বে যারা রয়েছেন এবং যারা এগুলো চালাচ্ছিলেন, তারা কেন রেসপন্সিবল হবেন না? আসলে সংবিধান আমাদের স্বাস্থ্যের অধিকারকে স্বীকৃতি না দিলেও অন্তত সুপ্রিম কোর্ট আমাদের নিরাপদ রক্ত পাওয়ার অধিকারটাকে সুনিশ্চিত করার কথা বলেছিল। কিন্তু আসলে ভেতরেই ভূত, সর্ষের ভেতরেই ভূত। আমি যদি বলি যে স্টেট ব্লাড ট্রান্সমিশন কাউন্সিল, তার চেয়ারম্যানকে, তিনি ফেড কালচারের সময় তো স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ছিলেন, আজও বহাল তবিয়তে সেখানে রয়ে গেছেন। মেম্বার সেক্রেটারিকে ওই স্টেট এইড কনসোল সোসাইটির যিনি পিডি, তিনি হচ্ছেন গিয়ে মেম্বার সেক্রেটারি, তিনিও বহাল তবিয়তে আছেন। অর্থাৎ কিনা যারা দেখবার কথা, যারা মনিটর করার কথা, সুপারভাইজার কথা, সেখান থেকে শুরু করে এই কাজগুলো যারা মাঠে ঘাটে গিয়ে দেখবেন, অর্থাৎ কিনা যে হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ, যে ইন্সপেক্টর ড্রাগ কন্ট্রোলের অফিস থেকে, স্বাস্থ্য দপ্তরের এইড কন্ট্রোল সোসাইটি থেকে নিয়োজিত হওয়ার কথা, তারা কি সবাই সব জায়গায় আছেন? নাই। সেই কারণেতেই ফাঁক ফোকর গলিয়ে শুধুমাত্র ব্লাড সেন্টার না, ডায়াগনস্টিক সেন্টারগুলোরও রমরমা বাজার। আমরা জানি, একটু আগে আপনাদের প্রতিনিধির মারফত জানলাম যেভাবে সংরক্ষণ করে রাখা হচ্ছে। কালেকশন কারা করছেন ইতিমধ্যে প্রমাণিত। আমরা দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং অন্যান্য চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে বারংবার বলেছি যে অবস্থায় চলছে স্বাস্থ্য দপ্তর এবং তার সংশ্লিষ্ট জায়গাগুলিতে নজরদারির যা প্রকট অভাব, শুধুমাত্র মেডিকেল কলেজের চৌহদ্দির মধ্যে বা স্বাস্থ্য পরিষেবায় ওই থ্রেড কালচার না, এই থ্রেড কালচার সম্ভবত তার বাইরেও বহু জায়গায় আছে। এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের নাম আপনাদের সংবাদ মাধ্যমের সামনে আসছে, যে তাদের জন্য ফ্রি বাক্স রাখা থাকছে। সেগুলো কি থাকছে আমরা জানি না। সম্ভবত এই ব্লাড সেন্টারগুলো দেশে, আমাদের রাজ্যে এখন 89টা গভর্নমেন্ট এবং 73টা প্রাইভেট ব্লাড সেন্টার রয়েছে। এর পাশাপাশি ব্যাঙের ছাতার মতো এই যে ডায়াগনস্টিক সেন্টার, এ তো একদিনে হয়নি। বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র নজরদারির অভাবে এবং কিছু পয়সার বিনিময়ে অবৈধভাবে, অনৈতিকভাবে, বেআইনিভাবে এদের লাইসেন্স দেওয়া হয়েছে। এখন বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? যাদের কাজ এই কাজটা করা, সেখানে হয় লোক নেই, না থাকলে অদক্ষ লোক আছে, অপটু লোক আছে, বা বিশেষ স্নেহভাজন কাউকে দিয়ে সেই কাজ করানো হচ্ছে। স্বাভাবিক কারণে রক্তের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনদায়ী একটা ওষুধকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যা সংবাদ আমাদের কাছে আসছে, আমরা যারা স্বেচ্ছা রক্তদান আন্দোলনের সাথে যুক্ত, আমরা আশঙ্কা প্রকাশ করছি যে রাজ্যের বিভিন্ন স্থানে, বিশেষ করে আগস্ট মাস জুড়ে দেশে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, আগস্ট মাস জুড়ে সারা দেশে যুব সমাজের কাছে আবেদন যে আপনারা স্বেচ্ছা রক্তদান করতে এগিয়ে আসুন। আমাদের যে 89টা সরকারি ব্লাড ব্যাংক আছে, তারা কি সেই চাপ সহ্য করতে পারবে? কেন কোনোভাবেই কোনো জায়গায় কোনো রক্তদান শিবির যেখানে স্বেচ্ছা রক্তদাতারা এগিয়ে এসে রক্তদান করবেন, তাদের বন্ধ না করা হয়, সেই কাজটা দেখার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। উঠে এসেছে যে প্রয়োজনের থেকে উপহারের বিনিময়ে বেশি রক্ত টেনে নেওয়া হচ্ছে, সেই দানের রক্ত পাচার হয়ে যাচ্ছে। নজরদারিটা হচ্ছিল না কেন এতদিন? এই প্রশ্নটা বড় হয়ে সামনে আসবে। কৃষ্ণ মিত্র, দ্রুত। না, যদি কোথাও বেআইনি, আমি যতদূর জানি ডায়াগনস্টিক সেন্টারসগুলো লাইসেন্সিংয়ের একটা বিষয় আছে, লাইসেন্স তাদের ঠিকঠাক রাখতে হবে। এছাড়া কিছু গভর্নমেন্ট প্রোটোকলস আছে, কোন টেস্ট লিগাল, কোনটা ইললিগাল টেস্ট, এবং সর্বোপরি যেই টেস্টগুলো তারা করছে সেখানে কোনো ম্যাল প্র্যাকটিস হচ্ছে কিনা, এই প্রধানত এই তিনটে প্যারামিটারসে তাদের লাইসেন্স দেওয়া বা তাদের স্বীকৃতি উইথড্র করা থাকে। এছাড়া NABL আছে, NABL অ্যাক্রিডেশন দেয়। অনেক সময় অ্যাক্রিডেশন যে মানদণ্ড আছে সেটা যদি মিট না করা হয় পরের বছর বা তার পরবর্তীকালে সেটা উইথড্র হয়ে যায়। তো এইগুলো হয়েছিল কি যদি না হয়ে থাকে, সেই লাইসেন্স ছাড়া ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট কে বুড়ো আঙুল দেখিয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলো যেগুলো ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছিল, চলছিল কি করে? না, এরকম ভাবে বললে হবে না। এই ব্যাধিটা শুধুমাত্র পশ্চিম বাংলা কেন্দ্রিক না। পশ্চিম বাংলা থেকে আসামে ঢোকো একই দেখবে, উড়িষ্যায় ঢোকো একই দেখবে, ঝাড়খণ্ড বিহারে ঢোকো একই দেখবে। এইগুলো এককভাবে ফ্লারিশ করতে পারে না, এটা সার্বিকভাবে। এই জন্য দায়টাকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা করলে সাধারণ মানুষের মুশকিল। যারা
আমি বলছি যারা আমার আপনার মতন সাধারণ মানুষ যারা রক্তটা দিচ্ছে সেই রক্ত যদি পাচার হয়ে যায় এবং তার দায়টা কেন যারা নজরদারি দায়িত্বে ছিলেন তারা নেবেন না? নিশ্চয়ই দ্রুত, পাচার হতে স্বপন দাস। গেলে যেরকম রাজ্য সরকারের বলবো কি আমি? তুমি তো বলো যে বলার তো নেই। বিষয়টাও কিছু বলার নেই। প্রথম কথাটা হচ্ছে গত 15 বছর ধরে পশ্চিমবাংলায় একজন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বে রেখেছেন, কোনো একজন স্বাস্থ্যমন্ত্রী ছিল না। তিনি চন্দ্রিমা ভট্টাচার্য বা একে ওকে দিয়ে উনি কাজ চালিয়েছেন। কিন্তু এই প্রথম আমরা এইগুলো সমস্যাগুলো আমরা সকলে জানি। আজকে আমরা একজন মানে প্রতিষ্ঠিত একজন ডাক্তারকে আমরা স্বাস্থ্যমন্ত্রী করেছি, ইন্দ্রনীল খাঁও সেও মন্ত্রী হয়েছে। তো এদের মাধ্যমে রোগটা কোথায় আছে সেটাই তারা জানবার চেষ্টা করছে। এটা তো ঘটনা যে পুরো উত্তর পূর্বাঞ্চল প্লাস হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে চিকিৎসার জন্য পশ্চিমবাংলায় ভিড় করে এবং এখানে বিভিন্ন সিস্টেম আছে। একেবারে আমি বলছি মূল প্রশ্ন, ধরুন যে রক্তদান শিবিরগুলো হচ্ছে, হাসি মুখে রাজনৈতিক নেতারা যে শিবিরগুলোর ফিতে কাটছেন, সেখান থেকে দানের রক্ত পাচার হয়ে যাচ্ছে এই শহরের রাস্তা দিয়ে, এই শহরের রেলপথ দিয়ে। যারা নজরদারির দায়িত্বে ছিলেন তারা কি চোখে ঠুলি পরে বসেছিলেন, নাকি কোনো কাঞ্চন মূল্যের বিনিময়ে তারা সবকিছু জেনেও মুখে কুলুপ মেটে বসেছিলেন? স্বপনদা, আমরা তো সবে 2 মাসের মতো আমরা ক্ষমতায় এসেছি, আর 2 মাসের মধ্যে ক্ষমতায় এসে সমস্ত ব্যবস্থা পরিবর্তন করে দেওয়া রাতারাতি সম্ভব না। অনেক লোক আছে যাদেরকে অন্য জায়গায় বদলি করার দরকার আছে, স্বাস্থ্য দপ্তর থেকে অন্য জায়গায় পাঠানোর দরকার আছে, আরও কিছু। কারণ তিনি এখন স্বাস্থ্যমন্ত্রী, প্রত্যেকটা হসপিটাল ভিজিট করছেন, জেলায় জেলায় ঘুরছেন, কি অসুবিধা আছে কি আছে তারা সবগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন এবং তার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠিত যারা ডাক্তারবাবুরা আছেন তাদের সঙ্গেও আলোচনা করছেন যে আমরা এই মানটাকে আরো কি করে ভালো করতে পারি। আমার একটা কথা বলা যাচ্ছে, আপনার এই মন্ত্রী মহোদয়ের যা উদ্যোগ তাকে সাধুবাদ জানিয়েও বলবো, কতগুলো জায়গাতে বোধহয় সেই ক্ষেত্রে যারা সত্যি মাঠে ময়দানে নেমে অভিজ্ঞতা অর্জন করছেন, যেমন রক্তের ক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করতে যে অভিজ্ঞতা অর্জন করেছে আমি বলছি সরকার যেটা 3 মাসের মধ্যে এসে এই কড়া পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হলো, গত 15 বছর ধরে কেন এটা হয়নি? 15 বছর ধরে অভিযোগগুলো যায়নি, নাকি অভিযোগ জানার পরেও বিশেষ কারণে সবকিছু ফাইলের নিচে ধামাচাপা পড়েছিল? দেখুন, এটা তো আমরা চেষ্টা করিনি বা করাটা অ্যাভয়েড করে গেছি। আমাদের সিস্টেমটা রয়েছে কিন্তু সেই সিস্টেমটাকে কেউ কাজে লাগায়নি। আমি ডেফিনিট যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের সব ডিপার্টমেন্টেই রয়েছে একটা পরীক্ষা নিরীক্ষা করার সিস্টেম, এবং আমার মনে হয় সেটা কেউই করে যায়নি। এই 15 বছরে কেন হয়নি সেটা আগের সরকারের যারা ছিলেন দায়িত্বে তারা বলতে পারবেন, কিন্তু এটা ভীষণভাবে দরকার। এবং আমার মনে হয় কত পেশেন্ট যারা আজকে ক্রনিক লিভার ডিজিজে ভুগছেন তাদের কিন্তু এই জিনিসটা হওয়ারই কথা ছিল না, এই ইনফেক্টেড ব্লাড ট্রান্সফিউশন না হলে, কিন্তু এখন হয়ে গেছে। আমরা সেইগুলো আইডেন্টিফাই করতে পারিনি আগে, এখন এই সরকার নড়ে চড়ে বসেছেন, তারা আইডেন্টিফাই করেছেন প্রসেসটা। আবার আমার মনে হয় আরো দৃঢ়তার সঙ্গে প্রত্যেকটা জেলায় দেখতে হবে। একেবারে প্রত্যেকটা জেলায় আর কি তথ্য উঠে আসে আমাদের নজর থাকবে। মূল বিষয় হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছিল সেটাকে ভাঙা যাবে কিনা, এবং তার ফলে স্বাস্থ্যের মধ্যে যে অস্বাস্থ্যকর পরিস্থিতি, তার যে অসুখ, সেই রোগকে সারানো যাবে কিনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।